প্রিয় দর্শক, বাংলা নিউজ টিভির মতামত অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে আছেন জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সংবিধান নিয়ে দীর্ঘদিন ধরে নানান আলোচনা সমালোচনা হয়ে আসছে। সংবিধানের নানান পরিবর্তন পরিমার্জনের পরও এই আজকে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে বাংলাদেশের সংবিধান সংশোধন। তো বাংলাদেশের সংবিধান সংশোধনের ব্যাপারে আপনি কি মনে করেন? এটা খুব ভালো কথা বলছেন অনিকা। সংবিধানটা আসলে রাষ্ট্রনায়ক বা রাষ্ট্রনেতা যা থাকে, সংবিধান শুরুর সময় শেখ মুজিবের কথা বলা যেতে পারে। তারা চান একটা সংবিধানের মাধ্যমে দেশ পরিচালনা করতে, কিন্তু কেউ কোনোদিন কোনো সংবিধান মেনে চলেন না। এটা হইল বাস্তব কথা। শেখ মুজিবও মানেন নাই, কারণ সংবিধানে যা বলা ছিল শেখ মুজিব সেটা মানেন নাই। বর্তমানে হাসিনা সরকার তার স্বার্থে যেটা হয় সংবিধানে সেইটুকুই মানেন, স্বার্থ বিরোধী যেটা হয় ক্ষমতা থাকার জন্য যেটা দরকার সেটুকুই মানেন না। কাজেই সংবিধানের মতো যদি হতো, বলা হয় বাংলাদেশের সংবিধানটা ব্রিটিশ সংবিধানের মতো। ব্রিটিশের কোনো সংবিধান আছে বলে আমার জানা নাই। ব্রিটিশরা একটা ট্রেডিশনের মাধ্যমে দেশ পরিচালনা করে, ইলেকশন হয়, ইলেকশনের যে মেজরিটি পায় সে প্রাইম মিনিস্টার হয়। বাংলাদেশের সংবিধান শাখা সত্ত্বেও সংবিধানকে বারবার অবমাননা করেছেন শেখ হাসিনা করেছেন এবং খালেদাও করেছেন। এখন শেখ হাসিনা সংবিধান পরিবর্তন করেছেন এই কারণে যে উনি যাতে ক্ষমতায় থাকতে চান, ওনার স্বার্থে যেটা আছে সেটাই উনি ভালোভাবে রাখছেন, যেটা স্বার্থে নাই, স্বার্থের বিরোধী হয় সেটাকে উনি বাদ দিয়েছেন। এই কারণে সংবিধান পরিবর্তন করা হয়েছে। মানে আচ্ছা, এখন এই পরিবর্তনের ব্যাপারে আপনি কি মনে করেন যে আসলে কি ধরনের পরিবর্তন আমাদের এই সংবিধানে আমি প্রয়োজন? থিওরিটিক্যালি মনে করি যে পরিবর্তন দরকার নাই, যে সংবিধান যা আছে, কিন্তু আসলে সংবিধানটাও ডিফেক্টিভ। বাংলাদেশে আসলে দুই চেম্বার দরকার ছিল। ছোট রাষ্ট্র, সমস্ত ক্ষমতা প্রাইম মিনিস্টার হাতে চলে যায় সংবিধানের অনুযায়ী। আর যদি দুই চেম্বার থাকতো, মানে আপার চেম্বার লোয়ার চেম্বার থাকতো, এক চেম্বার লোয়ার হাউজের কথা বলছেন? লোয়ার হাউস, তাহলে যেটা হতো সেটা হলো কি, ব্রিটিশের মতো নির্বাচিত প্রতিনিধিরা একটা আইন পাশ করলেই তারা চূড়ান্ত হতো না, সেটা আবার উপর আপার হাউসে পাশ করতে হতো। আপার হাউসে পাশ করলে আপার হাউস হয়তো মানতো না। এটা সেকেন্ড ব্যালেন্স থাকে, সেটা দরকার। কাজেই বাংলাদেশের সংবিধানটাও ডিফেক্টিভ। তারপর হাসিনা যেটা করছেন তার স্বার্থে যেটা লাগে এটাই করছেন, মেজরিটি দিয়া সংবিধান পরিবর্তন করছেন, এটাই। তো আপনি মনে করেন যে এই কারণে সংবিধান সংশোধন আসলে প্রয়োজন? আসলে সংবিধান নিয়ে তো নাই, সংবিধানটা ডিফেক্টিভ আমি মনে করি। কাজেই আর যেটা আছে সেটার সংশোধন না করে যদি ওইভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনা কিছুদিন ক্ষমতা থাকতো, খালেদা ক্ষমতা থাকতো, তাহলে ভালো হইতে পারতো দেশে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাকে 72-এর সংবিধান থেকে, সেটা হলো যে আপনি জানেন যে এখন অনেকেই বলছে যে আমরা 72-এর সংবিধানকে ফিরে পেতে চাই বাংলাদেশে। যদি আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের 72-এর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে আপনি কি আসলে 72-এর সংবিধান, বর্তমান অবস্থা 72 সংবিধান অনেক ভালো? কারণ 72 সংবিধান হলে প্রতি 5 বছর পর নির্বাচন হবে, হয়তো করতে বাধ্য হবে শেখ হাসিনা বা খালেদা, যেই হোক। নির্বাচন হলে নতুন সরকার আসবে, সেই সরকার হাসিনা সরকার হতে পারে, খালেদা সরকার হতে পারে, তৃতীয় পার্টি সরকার হতে পারে। বর্তমানে যে অবস্থা চলছে দেশে, সেই অবস্থার থেকে 72 সংবিধান নিশ্চয়ই অনেক ভালো, অনেক গুণ ভালো। কিন্তু আমি আবারও বলছি যে 72 সংবিধানটা সম্পূর্ণ সঠিক ছিল না, কারণ দুই চেম্বার দরকার আমাদের দেশে। কারণ সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকার কারণে প্রধানমন্ত্রী যা ইচ্ছা তাই করেন। শেখ হাসিনা যা ইচ্ছা তাই করেছে, খালেদা যা ইচ্ছা তাই করেছে। কাজেই সংবিধানটা দুই চেম্বার থাকলে, এক চেম্বার থেকে আইন পাশ করলে আপার চেম্বার সে আইনকে রহিত করে, বাধা দেয় বা সংশোধন করে, যেটা আমেরিকা হয়, যেটা ইংল্যান্ডও আছে। হ্যাঁ, এখন আপনি জানেন, আমরা সবাই জানি যে সংবিধান আসলে একটা জাতির গণতন্ত্রকে সংরক্ষিত করে। তো আসলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার, আপনি জানেন ইতিমধ্যেই, আপনারা শুনেছেন যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকার বলেছেন এক সময় যে উনি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে চান। তাহলে এই ক্ষেত্রে মদিনা সনদ বনাম বাংলাদেশের সংবিধান, কথা বলি, মদিনা সনদ কি শেখ হাসিনা হয়তো নিজে জানেন না, কিন্তু যেহেতু মুসলিম দেশ, মুসলমানদের খুশি করার জন্য উনি মদিনা সনদের নাম করেছেন। কারণ মদিনা সনদের প্রবক্তা ছিলেন হযরত মুহাম্মদ নিজে। মদিনা সনদটা যদিও ইসলামিক রাষ্ট্রের ছিল, সংবিধান ছিল, কিন্তু সেটা ছিল আসলে সেকুলার সংশোধন। কারণ হযরত মুহাম্মদ নিজে ইহুদিদের সাথে চুক্তি করেছেন, খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাষ্ট্র চালানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা, উনি
নাস্তিকদের কাহনা ছিল, নাস্তিকদের সাথে উনি একটা চুক্তি করেছেন যাতে নাকি দেশটা সুন্দর চলে। হযরত মুহাম্মদের দৃষ্টি ছিল দেশটা যাতে ভালো সুন্দর চলে, কাজে সেইভাবে চললে তো খুবই ভালো। আর যদি সত্যিকার হযরত মুহাম্মদের সংবিধান, মুহাম্মদের একটা প্রণীত সংবিধান মন্দির অনুযায়ী যদি দেশ চলে, তাহলে দেশ খুবই ভালো হয়। তাহলে কি এটা বাংলাদেশের সংবিধানের উনি অবমাননা করছেন না, যে বাংলাদেশের সংবিধান, আমাদের একটা লিখিত সংবিধান আছে? এটা কোনোদিন করবেন না শেখ হাসিনা। শেখ হাসিনা মুসলমানদের খুশি করার জন্য, মোল্লাদের খুশি করার জন্য করেছেন। কাজে অবমাননার প্রশ্ন আসে যখন যেটা বলেন সেটা সে মিন করেন, সেটা যদি করেন। শেখ হাসিনা অনেক বহু কথা বলেন, কিন্তু সে কথা সে না, আপনি দেখেছেন যে ইতিমধ্যেই অনেক খুন হয়ে গেছে বাংলাদেশে, অনেক মেধাবী, অনেক শিক্ষার্থী, অনেক তরুণ, অনেক লেখক, অনেক ব্লগার যারা ঝরে পড়েছে আসলে জঙ্গিদের ভায়োলেন্সের কারণে। তো সে কারণে আপনি দেখেছেন যে মানে এক্ষেত্রে এটা তো উস্কানিমূলক কথা হচ্ছে, যে জঙ্গিদের উস্কানিমূলক কথা হচ্ছে মদিনা সনদ। না এখন ঘটনা হলো কি, যে জঙ্গি, আপনি জঙ্গি বলতে মুসলিম জঙ্গি বলছেন, ধর্মীয় নামে যারা সন্ত্রাস করছে বা খুন করছে। আসলে ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামে তো ওইভাবে খুন করার কোনো কথা নাই। হযরত মুহাম্মদ খুন করার কথা বলেন নাই। এটা যুদ্ধকালীন সময় হযরত মুহাম্মদ কিছু আইন নিয়ম করেছিলেন, সেটা যুদ্ধ চলে গেলে তারপর আর খুন করার কোনো নিয়ম নাই। যারা এগুলো করছেন তারা সত্যিকার ইসলাম ধর্ম পালন করে না, ধর্মীয় লোক তারা না, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দেখার জন্য খুন করেছেন। এখন বোঝা যাচ্ছে যে কিছু তরুণ ছেলেপেলেদের মাথা নষ্ট করেছে কিছু মোল্লা বা তথাকথিত ইসলামিস্টরা। কিন্তু সত্যিকার হযরত মুহাম্মদের নিয়ম অনুযায়ী যদি তারা রাষ্ট্র চালায়, তাহলে এই খুন খারাপই তো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো শান্তির ধর্ম, এই কথাটা আপনি ভুলে যান কেন? না, আমি আরেকটা বিষয় বলতেছি যে আপনি কি আসলে মদিনা সনদের সাথে বাংলাদেশের সংবিধানের কোনো মিল পান কিনা? না, বাংলাদেশ বর্তমান সংবিধান যেটা আছে সেটা মেনে চললে তাইলে হয়তো কিছুটা মিল হইতে পারতো, যেহেতু কেউ মেনে চলে না। ব্রিটিশদের কোনো সংবিধান নাই। দেখেন, ব্রিটিশ প্রাইম মিনিস্টার সম্প্রতি পদত্যাগ করেছেন, কারণ তিনি একটা নির্বাচন হেরেছেন, তাও নিজের নির্বাচন না, একটা ইস্যু। এই ব্রিটিশটা ইউরোপিয়ান ইউনিয়ন থাকবে কি থাকবে না, উনি চাইছিলেন থাকুক। যেহেতু উনি হেরে গেছেন, নির্বাচনে পদত্যাগ করেছেন, ওকে কনস্টিটিউশন বলা হয়, ওকে নেতা বলা হয়। কিন্তু বাংলাদেশে তো শেখ হাসিনাকে পিটাইলেও তো ক্ষমতা যাইতেছে না, খালেদাকে পিটাইলেও ক্ষমতা ছাড়তে চায় না, তারা তো ক্ষমতা ছাড়তে চান না, ওরা ক্ষমতা কে আরোহণ করার জন্য একটা শাসনতন্ত্র ব্যবহার করেন। আপনি তো জানেন যে মদিনা সনদে আসলে কোনো গণতন্ত্র বলে কোনো কথা নেই, কারণ এখানে হচ্ছে যে সম্পূর্ণ আল্লাহর, কি বলবো আপনার, এখানে সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা অনুসারে, আল্লাহর এখানে সম্পূর্ণ আল্লাহ নিজে দেশ চালায় না, কেউ কোনো মানুষরা চালায়, আল্লাহ। হ্যাঁ, কিন্তু এখানে গণতন্ত্র বলে কিছু নেই। আসলে কি বাংলাদেশের সংবিধান কি উনি সেটাই মিন করতে, যে উনি কি মন করছে আমি জানি না, উনি যদি করেন তখন কথার প্রশ্নটা নিয়ে কথা বলা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি মানে মদিনা সনদের সাথে বাংলাদেশের মদিনা সনদ আমি যেটা বুঝি, অনেক মিল খোঁজার চেষ্টা করেছি। মদিনা সনদ আমি যতটুকু বুঝি অতটুকু হলো কি, মদিনা সনদটা ভালো একটা জিনিস। কারণটা হলো যে হযরত মুহাম্মদ বা মদিনা সনদ যারা প্রবক্তা ছিলেন, তারা তখন রাষ্ট্রনেতা যারা ছিলেন, মুহাম্মদ একা না, তারা সবসময় সমস্ত জাতিগোষ্ঠী নিয়ে বসবাস করতেছেন। ইহুদির সাথে তারা চুক্তি করেছেন, তারা খ্রিস্টানদের সাথে একটা চুক্তি করে বসবাস করেছেন। মদিনা সনদ মানে কি, ইহুদির সাথে চুক্তি, খ্রিস্টানদের চুক্তি, এবং নাস্তিক, বিধর্মী নাস্তিকদের সাথে উনি চুক্তি করেছেন। এবং নাস্তিকদের নেতা কাহনা, সে হযরত মুহাম্মদ অত্যন্ত প্রিয় বন্ধু ছিল, এবং সে তার বডিগার্ড ছিল, দীর্ঘ সময় বডিগার্ড ছিল। এবং কাহনাকে বারবার বলা হয়েছে মুসলমান হওয়ার জন্য, সে রিজেক্ট করেছেন, সে মুসলমান হবে না। জীবনের শেষ দিন পর্যন্ত কাহনা কখনো মুসলমান হননি, কিন্তু হযরত মুহাম্মদ তো তাকে টলারেট করছে, তার বাসায় তো ছিল, সে তার বডিগার্ড। কিন্তু হযরত মুহাম্মদের খালি খারাপ দিক দেখলে হয় না, ভালো দিকও তো আছে। শান্তির ধর্ম উনি প্রতিষ্ঠা করেছেন, কাজে সেই দিকে যদি সেটা মানা হয় তাইলেও ভালো হয়। কিন্তু হাসিনা কিছু মানার জন্য এটা বলে নেই, হাসিনা বলছে নিজে ক্ষমতায় থাকার জন্য। খালিদা হাসিনা যা বলে তার কিছু মানার জন্য বলে না। যদি কিছু একটা মানে নিয়ম কানুন, তাহলে তো ভালোই হয়। তাহলে প্রতি 4 বছর পর সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন সুষ্ঠুই, যে নির্বাচনের মাধ্যমে মেজরিটি বিনা নির্বাচিত হয়, সেটাকে নির্বাচন বলা যাবে কেমনে? তাহলে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্র ফিরিয়ে দিতে সংবিধান কতটুকু ভূমিকা রাখে বলে আপনার মনে হয়? সংবিধান তো এটা বই ভূমিকা রাখবে কেমনে? যারা সংবিধানের জন্য কাজ করে তারা যদি সত্যিকারের ভাবে দেশে সার্বভৌম রাখতে চান, সত্যিকারের যদি নিরপেক্ষ নির্বাচন দিতে চান, তাহলে হবে, তাহলে হবে না। এবং কোনো লোক যদি আন্দোলন করেন, না, আমি এই কারণে প্রশ্নটা করেছি যে আপনি দেখেছেন যে এখন বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনকে আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? আমি মনে করি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন ভালো হবে না, নিরপেক্ষ হবে না। হাসিনার অধীনে হোক, খালিদার অধীনে হোক, কাজে তৃতীয় পার্টির নির্বাচন করলে সেই নির্বাচনটা ভালো হয়।
আমার মনে হয় যে কি বলে তত্ত্বাবধায়ক সরকার নামক যে জিনিসটি তারা কিন্তু দাঁড় সেটা তো করেছিল, আমাদের সংবিধানে আর নেই, তো সেই ক্ষেত্রে আপনার কি ওইটা মনে হয়? সংবিধানে অ্যাড করলেই হয়। অথবা সংবিধান কিসের জন্য? জনগণের জন্য। জনগণের ভালো যদি হয় ওইটা, তাহলে ওইটাই সংবিধানে অ্যাড করলে হয়। আর যদি ভালো না হয় তাহলে এটা বাদ দিতে হবে। শেখ হাসিনাও ওইটাকে রাখবেন না, খালিদা আসলেও একই ঘটনা করবেন। কারণ সত্যিকার কথা হলো নিরপেক্ষ নির্বাচনটা দেশের জন্য খুব দরকার। জনগণের রায় ভোট দিতে পারে নির্বিঘ্নে নিশ্চিন্তায়। সোনার ছেলের আগেই ভোট দিয়ে দেয়, হাসিনা সোনার ছেলের আগে অর্ধেক বাক্স ভর্তি করে দিলে। ধন্যবাদ কুদ্দুস খান আপনাকে। আমাদের সময় এখন শেষ হয়ে আসছে, আবার কথা হবে পরবর্তী। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন।